আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব আইএলটিএস লিসেনিং পার্ট 4। আমাদের অলরেডি পার্ট 1 এবং ম্যাপ করা হয়ে গেছে এবং এই দুটো ভিডিওতে আপনারা অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সো অনেকেরই আছে যাদের আইএলটিএস লিসেনিং পার্ট 4 একটু কঠিন লাগে, বাট এটা আসলে কিন্তু অনেকটা পার্ট 1-এর মতোই। কিন্তু যেই কারণে আমার মনে হয় আমরা যারা পার্ট 4-এ নাম্বার হারাই, সেটার মূল কারণ হচ্ছে আমরা ফোকাস ধরে রাখতে পারি না। পার্ট 1-এর সাথে পার্ট 4-এর একটুখানি পার্থক্য, সেটা হচ্ছে পার্ট 1-এ অতিরিক্ত কথা বলা হয় কম, বাট পার্ট 4-এ হচ্ছে আনসারের থেকে অতিরিক্ত কথা বলা হয় অনেক বেশি। যেমন এই 31 থেকে 32 এই দুইটা যে আনসার আসবে, এই দুইটা আনসারের মধ্যে অনেক বেশি কথা বলা হবে, তখন হচ্ছে আপনারা ফোকাসটা হারায় ফেলেন। আর ফোকাসটা হারাই ফেলার কারণে আপনার কাছে মনে হয় যেন ইংলিশ যে বলে, যে ব্যক্তি স্পিকার আপনি শুনবেন, মনে হবে যেন অনেক দ্রুত কথা বলছে, আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আইএলটিএস লিসেনিংয়ে যতগুলা ওয়ার্ড দেখবেন আপনি বা শুনবেন, সবগুলোই আপনারা ইন্টারের ভিতরেই কোনো না কোনো সময় করছেন, দেখছেন, শুনছেন বা লেখছেন। ঠিক আছে? সো এটা আসলে নতুন কিছু না, জাস্ট আমরা ফোকাস হারাই ফেলি, এই যার কারণে আমাদের কাছে আইএলটিএস লিসেনিং পার্ট 4টা একটু কঠিন লাগে। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের কীভাবে ফোকাসটা ধরে রাখা যায়। এখানে জাদুকরি কোনো ট্রিক্স শেখানো হবে না, খুবই নর্মাল। সো আপনারা যতটুকু যেই ভুলগুলো করেন, ওই ভুলগুলো যেন না করেন, সেই জিনিসটা জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা। ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আমার সাথে দেখার সাথে সাথে আমার সাথে করেন, তাহলে আরও বেশি ইমপ্রুভমেন্ট আপনাদের মধ্যে আসবে। আমি আজকে যে প্যাসেজটা থেকে করাবো সেটা হচ্ছে ক্যামব্রিজ 19 টেস্ট 2। সো আপনারা আমার সাথে টেস্ট 2টা বের করেন এবং আমার সাথে করেন। আমি আপনাদেরকে সব ধরনের সিনারিও দেখাই দিব। পার্ট 4-এর ক্ষেত্রে যে সুবিধাটা, সেটা হচ্ছে একটা আনসারের ক্ষেত্রে, মানে যেমন 31 থেকে 32-এর মাঝে অনেক লম্বা গ্যাপ পাবেন। ওই গ্যাপে কিন্তু আপনারা আরও ভালো করে দেখতে পারবেন প্রশ্নগুলো। সেটা যেমন সুবিধা তেমন অসুবিধা, কারণ এই কারণে কিন্তু আমরা ফোকাস হারাই ফেলি। আর বাংলাদেশে আমাদের মাথায় দুনিয়ার চিন্তা, ফ্যামিলির চিন্তা, টাকার চিন্তা, সম্পর্কের চিন্তা, অনেক চিন্তা থাকে, যার কারণে আমরা কিন্তু আসলে চাইলেও ওই চিন্তা থেকে দূরে থাকতে পারি না। সো এই চিন্তা থেকে যেন আমরা দূরে থাকি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার পরীক্ষার জন্য, সেইভাবেই আমার আসলে এই ভিডিওটা করা। তো আসেন আমরা শুরু করি। আমার ফোকাস ধরে রাখার 4টা নিয়ম আপনাদের অবশ্যই মনে থাকার কথা। প্রথম যে কাজ আপনাদের করতে হবে, হেডফোনের সাউন্ড যতটা সম্ভব বাড়াই দিবেন। যদি বাড়াই দেন, আপনারা তখন স্পষ্টভাবে সব কিছু শুনতে পারবেন। শুনতে পারার কারণে আপনার কাছে মনে হবে যে আপনি সব কিছু তো শুনছেন, সব কিছুই পরিচিত, যার কারণে আপনার ফিল হবে যে সাউন্ডটা হচ্ছে স্লোই বলা হইতেছে, জুড়ে বলা হইতেছে না বা স্পিডে বলা হইতেছে না। তো প্রথম কাজ হচ্ছে আপনার হেডফোনের সাউন্ডটা অবশ্যই 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 বাড়াই দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে হিবিজিবি চিন্তা করবেন না, যদিও চিন্তা করেন সেটাও ট্যাকল দিব আমরা 3 নাম্বার স্টেপের মাধ্যমে। আমরা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নই দাগাবো, এবং দাগানোর যে বড় সুবিধা সেটা হচ্ছে আমাদের ভেঙে ভেঙে দাগাই। কিন্তু আমরা আগের 2টা ভিডিও যদি আপনারা না দেখেন সেটা দেখতে পারেন। আমরা কিন্তু ভেঙে ভেঙে দাগাবো। দাগানোর কারণে হচ্ছে আমরা কিন্তু দাগানোর সময় একবার পড়ে ফেলবো। পড়ে ফেলার কারণে আমরা কিন্তু প্রতিটা ওয়ার্ডই যেহেতু একবার করে পড়ছি, এত সহজে এত দ্রুত আমাদের ব্রেন থেকে সেই ওয়ার্ডগুলো বের হয়ে যাবে না, যার কারণে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমার যে স্পিকার এখন আছে, যে কথা বলছে, সে এখন কোন জায়গায় আছে। এটা একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে 4 নাম্বার যে স্টেপ আমাদের আছে, সেটা হচ্ছে প্রতিটা স্পিকার প্রতিটা কথা বলবে আর টান দিয়ে দিব আমরা রাইট চিহ্ন, মানে শেষ, মানে ফোকাস হারানোর আর কোনো সুযোগ নাই। বাট আমরা কিন্তু আগে 2টা ভিডিওতে বলছি আমরা কোনো কিওয়ার্ড ধরবো না, বাট পার্ট 4-এ কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কিওয়ার্ড কীভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে আরও বেশি হেল্প করবে ফোকাসটাকে ধরে রাখার জন্য। যেহেতু পার্ট 4টাতে অনেক বেশি এক্সট্রা কথা বলা হয় এবং একটু স্পিড থাকে, সেই কারণে আপনার কাছে যদি একটা কিওয়ার্ড থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য সুবিধা। কারণ কিওয়ার্ড আপনি কীভাবে ধরবেন, কিওয়ার্ড হচ্ছে শুরুর দিকে একটা ধরবেন, শেষের দিকে একটা ধরবেন, এভাবে ধরতে পারেন। অথবা কিওয়ার্ড এমনটা ধরবেন যেটা আপনার চোখের মধ্যে, আমি এটাই প্রিফার করি, যেটা আপনার চোখের মধ্যে সব থেকে বেশি মানে লাগতেছে আর কি, চোখের যেটা সবচেয়ে বেশি দেখতেছেন সেটাকে আপনি কিওয়ার্ড ধরবেন। ঠিক আছে? তো আসেন শুরু করি। প্রথম কাজ হচ্ছে আপনার কি, 1 ওয়ার্ড অনলি। তারপর হচ্ছে কি, টার্ডিগ্রেডস। তারপর দেখেন মোর দেন 1000 স্পেসিস। আমি কিন্তু একসাথে দাগাইতেছি না, বাট দাগাইছে পুরো প্রশ্নে দাগাবো, বাট একসাথে না, ভেঙে ভেঙে দাগাইতেছি আমি। তারপর দেখেন 0.05 1.2 মিলিমিটার্স লং। আপনি যখন এইভাবে দাগাইতেছেন, আপনি পড়তেছেন কিন্তু একবার মোর দেন 1000 স্পেসিস, চোখ দিয়ে দেখতেছেন না, এটা কিন্তু এত সহজে আপনার ব্রেন থেকে বের হবে না, তখন আপনার জন্য ফোকাস করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর দেখেন অলসো নোন অ্যাজ ওয়াটার বিয়ার্স। এই বিয়ারটা কমার ভিতরে লেখার রিজন হচ্ছে এখানে ফোকাসটা করা হবে বিয়ারের উপর বা ভাল্লুকের উপর। ডিউ টু হাউ দে হয়তো বা সুইম হইতে পারে, মুভ হইতে পারে,
তো আরেকটা যে স্টেপ আপনাদের করতে হবে সেটা হচ্ছে কি গ্যাস করা, প্রতিটা প্রশ্ন বুঝে এটার মধ্যে একটা গ্যাস করবেন যে এই জায়গায় কী বসতে পারে। যদি আপনি গ্যাস করতে পারেন তাহলে আশেপাশে কোনো ওয়ার্ড যখন আপনাকে বলা হবে আপনি বুঝতে পারবেন যে আনসার তো এটা, ঠিক আছে। তারপর এটাকে বলা হচ্ছে মস পিগলেটস। এখন আসেন এই বোল্ড হরফ নিয়ে কথা বলা। এই বোল্ড হরফগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আপনি যখন পার্ট 4-এ যাবেন তখন দেখবেন যে এই 31 নাম্বারটা করার পরে 32 আসতে মোটামুটি কয়েক সেকেন্ড সময় নেবে। কারণ আমি আগেও বলছি পার্ট 4-এ যে সমস্যাটা আমরা ফেস করি সেখানে হচ্ছে অতিরিক্ত অনেক কথা বলা থাকে, যার কারণে আমাদের জন্য কিন্তু ফোকাস হারায় ফেলাটা খুবই সহজ হয়ে যায়। সো এই জিনিসটাকে আমি নাম দিছি সাইন পোস্ট, কারণ এই বোল্ড হরফের কথাগুলো 99% ক্ষেত্রেই হচ্ছে যে কোনো প্রকার চেঞ্জ হবে না। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল লুক কোনো কিছু একটা বলা হবে, বাট ফিজিক্যাল একটা ওয়ার্ড থাকবেই আপনার কমন, 99% ক্ষেত্রে জিনিসটা হবে। তো এই 31 থেকে 32-এ আসতে অনেক কথা বলা হবে, এক সময় বলবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কিন্তু 32-এ চলে আসছে আমার। বাট আপনি তো যেই প্যাসেজটা শুরু হওয়ার আগে 40 থেকে 50 সেকেন্ড যে সময় পাবেন ওই সেকেন্ডে তো একবার অবশ্যই সব কিছু দাগাবেন, ঠিক না? দাগানো একবার আপনার পড়া শেষ। বাট যখন আপনি 31 নাম্বারটা শেষ করছেন তখন আপনি চলে যাবেন এই 32 নাম্বারে, কারণ আপনি জানেন যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই 32 নাম্বার আসবে না। তখন আপনারা কি করবেন, এই বোল্ড হরফের ভিতরে যেগুলো আছে কয়টা আছে দেখেন, 32, 33, 34, 35, এই 5টা প্রশ্ন আর একটু ভালো করে একবার নজর দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আরেকটা কথা বলছিলাম যে কিওয়ার্ড, এই যেমন এ রাউন্ড বডি 4 পেয়ার্স অফ লেগ, আমি সব দেখাইছি না? আচ্ছা, এখানে কি গেস করতে বলছিলাম, গেসে কি হবে, বডি নিয়ে কথা বলা হবে, তার মানে কি বডিটা একর সাথে রাউন্ড এবং আরেকটা কিছু বলা হবে, তার মানে এটা আমি একটা কিওয়ার্ড ধরে নিলাম, ঠিক আছে। এটা আমার চোখে ভালো লাগতেছে। তারপর আরেকটা ধরলাম মনে করেন লেগস, আরেকটা ধরলাম মনে করেন 4, এটা আমি একটা কিওয়ার্ড ধরে নিলাম সব কিছু দাগানোর পরে। তারপর দেখেন ক্লজ অর ফর গ্রিপিং, গ্রিপিংটা আমি একটা কিওয়ার্ড ধরে নিলাম, ক্লজ একটা কি হবে কিওয়ার্ড, ঠিক আছে, ধরে নিলাম আমি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যখন দেখেন আপনি এস ইএস না বুঝবেন, আপনার মনে করেন এই অর বা অ্যান্ড রিলেটেড অর যদি আসে ম্যাক্সিমাম টাইমে, যদি এরকম কিছু হয়, যদি এইটা বহুবচন হয় এই পরেরটাও বহুবচন হবে, ঠিক আছে। তারপর দেখেন অ্যাবসেন্স ফর রেসপিরেটরি অর্গানস, অর্গানটা আমার চোখের মধ্যে লাগতেছে, এটাকে একটা কিওয়ার্ড ধরলাম, রেসপিরেটরি। এই সব কিছু আসলে কিন্তু ফোকাসটাকে ধরে রাখার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। তারপর দেখেন বডি ফিল্ড উইথ এ লিকুইড দ্যাট ক্যারিজ বোথ ব্লাড, ব্লাডের সাথে আরেকটা জিনিস ক্যারি করে, সেটা কি ক্যারি করতে পারে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, সেটা পানি ক্যারি করতে পারে শরীরের ভিতরে, অথবা অক্সিজেন ক্যারি করতে পারে। সো আমাদের গ্যাস করা লাগবে, ঠিক না? তারপর দেখেন মাউথ নিয়ে কথা বলছে, মাউথ শেপ লাগে, মাউথটাকে আমার চোখে বেশি লাগতেছে, তো আমি একটা মাউথটাকে দিব কিওয়ার্ড ধরলাম, একটা শেপ লাগে, মাউথটা দেখতে কেমন, ঠিক আছে, সেটা সম্পর্কে বলা হবে। টিথ কল্ড স্টাইলাস, টিথ একটা ভালো চোখের মধ্যে পড়তেছে, আমাদের পরিচিত শব্দ, এই জন্য আমি এটাকে কিওয়ার্ড ধরতেছি। স্টাইলাস একটা আনকমন শব্দ, এটাকে আমি একটা কিওয়ার্ড ধরলাম। এখন আসেন হেবিটাট, একই ব্যাপার হবে এখন পরেরটাতে। দেখেন স্টাইলের থেকে এই 36 নাম্বারে আসতে এক্সট্রা অনেক কথা বলা হবে, যতক্ষণ পর্যন্ত হেবিটাট অথবা হেবিটাটের আশেপাশে কোনো শব্দ না বলা হয়েছে, হেবিটাট মানে কি বাসস্থান, মানে কোথায় সে বাস করে, এরকম আশেপাশে কোনো শব্দ না বলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি যে 1-2 সেকেন্ড সময় পাবেন আপনি চাইলে কিন্তু জিনিসটা আবার দেখে ফেলতে পারবেন, ঠিক আছে। অফেন ফাউন্ড এট দ্য বটম অফ এ লেক অর প্ল্যান্টস, এই দেখেন লেক অর প্ল্যান্টসটা হচ্ছে কিন্তু একটা ভালো আমার পরিচিত শব্দ, বেশি পরিচিত লাগতেছে, এই জন্য আমি এটাকে কিওয়ার্ড ধরলাম। তারপর ভেরি রেজিলিয়েন্ট, তারপর ক্যান এক্সিস্ট ইন ভেরি লো অর হাই, এখন এমন একটা কিছু বসাইতে হবে যেটা লো তো বলা হয়েছে হাই তো বলা হয়েছে, তো একটা গেস করে নিলাম। তারপর দেখেন ক্রিপ্টোবায়োসিস, একইভাবে 36 থেকে 37 আসতে মানে ক্রিপ্টোবায়োসিসে ঢোকার আগে এক্সট্রা অনেক কথা বলা হবে। আপনি তো অলরেডি একবার দাগাই ফেলছেন, দে রোল ইনটু এ বল কল্ড এ টার্ন, এই টার্নটা আমার কাছে নতুন লাগতেছে, এই জন্য আমি একটা দাগ দিলাম। দে স্টে অ্যালাইভ উইথ এ মাচ লোয়ার মেটাবলিজম দ্যান ইউজুয়াল, আমার কাছে কিন্তু মেটাবলিজমটা কমন লাগতেছে, এই জন্য আমি মেটাবলিজমটাকে একটা কিওয়ার্ড দিলাম জাস্ট এই লাইনটাকে ফোকাস রাখার জন্য, ঠিক আছে। এটার উদ্দেশ্য একটা ভালো একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো কারণে যদি আপনি লাইনটা হারাই ফেলেন সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি কিন্তু মানে ব্যাক করতে পারবেন ট্র্যাকের মধ্যে, ঠিক আছে। তারপর দেখেন আবার এ টাইপ অফ এনশিওরস দেয়ার ডিএনএ ইজ নট ড্যামেজ, ডিএনএ নট ড্যামেজ, ডিএনএ একটা ভালো কিওয়ার্ড, তার মানে এমন একটা কিছু কথা বলা হবে যেটা ডিএনএকে প্রোটেকশন করে, সেটা আপনি ধারণা করে নিতে পারেন, সেটা হতে পারে জিন হইতে পারে, সেটা হতে পারে প্রোটিন, এমন একটা কিছু হইতে পারে। সো আপনার একটা ধারণা করে নেবেন, এমন না যে আপনার অ্যাকুরেট ধারণা করতেই হবে, অ্যাকুরেট ধারণা এখানে কোনো প্রয়োজন নাই, এখানে হচ্ছে একটা আশেপাশে ধারণা, তার মানে হচ্ছে যে আপনি প্রশ্নটা বুঝতে পারছেন, আর প্রশ্ন যদি একবার আইএলটিএসে বুঝতে পারেন নাম্বার আপনার কাটা যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তারপর দেখেন রিসার্চ ইজ আন্ডার ওয়ে টু ফাইন্ড আউট হাউ মেনি ডেজ দে ক্যান স্টে অ্যালাইভ ইন
রিসার্চ চলতেছে যে তারা কোন জায়গায় কত সময় থাকতে পারে। তার মানে একটা হাউ মেনি ডেইজ, একটা ডেইজের কথাটা বলা হয়েছে। ডেইজ আমার জন্য একটা পরিচিত শব্দ, আমি একটা কিওয়ার্ড ধরে নিলাম যেন আমার ট্র্যাকটা ঠিক থাকে। এটা কিন্তু ফিডিং, আগে বলছি ফিডিং হচ্ছে কনজিউম লিকুইডস দোজ ফাউন্ড ইন মস অর, আচ্ছা এখানে অর আছে, তার মানে মসের সাথে আরেকটা কথাও বলবে, তার মানে আমাকে মসটা খেয়াল রাখতে হবে। এটা একটা ভালো কিওয়ার্ড আমার ফোকাস রাখার জন্য। মসের সাথে যেটা বলবে সেটাই আমার আনসার। মে ইট আদার টার্ডিগ্রেডস। তারপর দেখেন কনজারভেশন স্ট্যাটাস, এই মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে, কয়েক সেকেন্ডের গ্যাপ থাকবে। কনজারভেশন স্ট্যাটাস আসার আগে মাঝখানে কয়েক সেকেন্ডের গ্যাপ থাকবে। তো ওই গ্যাপে কিন্তু আমি প্রশ্নটা ভালো করে আবার পড়ে নিব। একবার কিন্তু শুরুতে আমি দাগাইছি, শুরুতে একবার পড়ছি, এই যে গ্যাপ থাকবে তার মধ্যে আমি কিন্তু দ্রুত সময় কী করবো, আমি একবার দেখে ফেলবো যেন আর আমার প্রশ্নটা বুঝতে পারি। প্রশ্ন যদি একবার বুঝে ফেলেন আপনার নাম্বার কাটা যাওয়ার কোনো আর সুযোগ থাকবে না, ঠিক আছে। দে আর নট কনসিডার টু বি, নট একটা ভালো, নট কনসিডার্ড, এটা কিন্তু ভালো একটা কথা, নট কনসিডার, ঠিক আছে। তো নট কনসিডার কী হইতে পারে, তারা কি এখন একদমই হারাই গেছে নাকি হারাই যায় নাই, সেটা সম্পর্কে আমাকে ধারণা করতে হবে। এখন আপনাদেরকে একদম আমি পরীক্ষার সিচুয়েশনে দেখাবো, যার কারণে আপনাদের আর যদি কোনো সমস্যা বা ডাউট থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি কোনো প্রকার ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন, এবং আপনারা হচ্ছে আমার সাথে সাথে দেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভমেন্ট আসে, কারণ আমি জানি পার্ট 4-এ কিন্তু অনেকেরই প্রবলেম হয়। সো আপনাদের যদি এই ভিডিও দেখে একটুখানি কেউ ইমপ্রুভমেন্ট হয় সেটা কিন্তু আমার জন্য সার্থকতা, ঠিক আছে। তো আসেন আমরা শুরু করি। আমি আপনাকে একদম A to Z দেখাবো যে আমাদের যে পার্ট 4 বলবে, পার্ট 4-এ যে টাইমটা দিবে গ্যাপ, ওই গ্যাপটাতে কিন্তু আমি প্রথমত একবার সব পড়ে দাগাই ফেলতে পারবো, হ্যাঁ। আরেকবার হচ্ছে আমি যে ওয়ার্ডটাকে সবচেয়ে বেশি ভালো করে চিনি বা যেটা আমার কাছে আনকমন লাগছে সেটাকে আমি একবার কিওয়ার্ড হিসেবে দাগাবো। দেন হচ্ছে আমি একদম কলম দিয়া যাইতে থাকবো যে যদি বলে ফেলে রাইট, ঠিক আছে। আমরা আগে যে দুইটা ভিডিওতে করছি। তো আসেন শুরু করি। Part 4. You will hear a zoology student giving a presentation about an animal called a tardigrade. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. For my project on invertebrates, I chose... ওকে, শুরু করার আগে আপনাদের একটা কথা বলি যে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য আস্তে আস্তে দাগাইছি। তো আপনারা যারা নতুন আছেন এই সমস্যাটা আপনারা পাবেন আমার যদি নিয়মটা ফলো করেন, যে দেখবেন দাগাইতে আপনি মনে করেন সাপোজ 36-37-এ যে আপনার কথা শুরু হয়ে গেছে, কথা শুরু হয়ে গেল কিন্তু আপনি ঘাবড়াবেন না, দাগাই ফেলবেন। কারণ হচ্ছে আপনি তো এখানে অলরেডি দাগাইছেন, ঠিক আছে। তো অলরেডি যখন দাগাবেন, দাগানোর পরে আপনি জানেন টার্ডিগ্রেডস যতক্ষণ না বলবে আমার কিন্তু মেইন আনসার শুরু হবে না। সো আপনাকে ওই হেডলাইন্সটা দাগায় রাখতে হবে, হেডলাইনের উপর মাথা খেয়াল রাখবেন। হেডলাইন যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আপনি দাগাইতে পারবেন। আরেকটা কথা, আপনারা প্রথমে হচ্ছে এইভাবে দাগাবেন, এইভাবে কোনো প্রকার কিওয়ার্ড তখন আর দিবেন না। কিওয়ার্ড কখন দিবেন, কারণ কিওয়ার্ড যদি তখন দাগান আপনাদের সময় স্বল্পতার মধ্যে আপনারা পড়বেন, যেমনটা আমি পড়ছি। সো হচ্ছে আপনারা কিওয়ার্ড দাগাবেন কখন, যখন হচ্ছে এই 31 থেকে 32-এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না আসছে ততক্ষণ পর্যন্ত আবার একবার পড়লেন না আপনি, তখন হচ্ছে একটা দুইটা ওয়ার্ড আপনারা দাগায় রাখবেন যেন আপনার ট্র্যাকটা ঠিক থাকে। বুঝতে পারছেন আপনারা? তো আমাদের প্রথম কাজ হচ্ছে কিন্তু জাস্ট সিঙ্গেল লাইন দাগানো। আমরা সিঙ্গেল লাইন দাগাবো, কিন্তু আমরা হচ্ছে কোনো প্রকার কিওয়ার্ড তখন দাগাবো না, কিওয়ার্ড আমরা পরবর্তীতে দাগাবো, ঠিক আছে, যেন হচ্ছে আমাদের ফোকাসটা রাখতে সুবিধা হয়। আসেন শুরু করি। To study tardigrades. These are microscopic, or to be more precise, near microscopic animals. There are well over 1,000 known species of these tiny animals, which belong to the phylum Tardigrada. Most tardigrades range in length from 0.05 to 1 millimeter, though the largest species can grow to be 1.2 millimeters in length. They're also sometimes called water bears, water because that's where they thrive best, and bear because of the way they move. Moss piglet is another name for tardigrades,
because of the way they look when viewed from the front. They were first discovered in Germany in 1773 by Johann Goetze, who coined the name tardigrade. As I say, there are many different species of tardigrade. Too many to describe here, but generally speaking, the different species share similar physical traits. They have a body which is short and also rounded, a bit like a barrel, and the body comprises 4 segments. Each segment has a pair of legs, at the end of which are between 4 and 8 sharp claws. I should also say that some species don't have any claws. What they have are discs, and these work by means of suction. They enable the tardigrade to cling on to surfaces or to grip its prey. Within the body, there are no lungs or any organs for breathing at all. Instead, oxygen and also blood are transported in a fluid that fills the cavity of the body. As far as the tardigrade's head is concerned, the best way I can describe this is that it looks rather strange, a bit squashed even, though many of the websites I looked at described its appearance as cute, which isn't exactly very scientific. The tardigrade's mouth is a kind of tube that can open outwards to reveal teeth-like structures known as stylets. These are sharp enough to pierce plant or animal cells. So, where are tardigrades found? Well, they live in every part of the world, in a variety of habitats, most commonly on the bed of a lake, or on many kinds of plants, or in very wet environments. There's been some interesting research which has found that tardigrades are capable of surviving radiation and very high pressure, and they're also able to withstand temperatures as cold as -200 degrees centigrade, or highs of more than 148 degrees centigrade, which is incredibly hot. It has been said that tardigrades could survive long after human beings have been wiped out, even in the event of an asteroid hitting the Earth. If conditions become too extreme and tardigrades are at risk of drying out, they enter a state called cryptobiosis. They curl into a ball called a tun, that's T-U-N, by retracting their head and legs, and their metabolism drops to less than 1% of normal levels. They can remain like this until they're reintroduced to water, when they will come back to life in a matter of a few hours. While in a state of cryptobiosis, tardigrades produce a protein that protects their DNA. In 2016, scientists revived 2 tardigrades that had been tuns for more than 30 years. There was a report that in 1948, a 120-year-old tun was revived, but this experiment has never been repeated. There are currently several tests taking place in space to determine how long tardigrades might be able to survive there. I believe the record so far is 10 days. So, moving on. In terms of their diet, tardigrades consume liquids in order to survive. Although they have teeth, they don't use these for chewing. They suck the juices from moss or extract fluid from seaweed. But some species prey on other tardigrades, from other species or within their own. I suppose this isn't surprising, given that tardigrades are mainly comprised of liquid and are coated with a type of gel. Finally, I'd like to mention the conservation status of tardigrades. It is estimated that they have been in existence for approximately 500 million years, and in that time, they have survived 5 mass extinctions. So it will probably come as no surprise to you that tardigrades have not been evaluated by the International Union for Conservation of Nature and are not on any endangered list. Some researchers have described them as thriving. Does anyone have any questions they'd like to?
ওকে, এটা ছিল আমাদের পার্ট 4। আশা করি আপনাদের সহজ লাগছে। দেখেন আমি একটা জিনিস দেখেন খেয়াল করেন, আমরা কিন্তু দেখেন যা বলছে প্রতিটা কথা কিন্তু আমরা রাইট চিহ্ন দিয়ে দিয়ে আগাইছি, এবং আমরা দেখেন এই অংশটা কিন্তু আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম এই কারণেই যে আমরা হচ্ছে যে গ্যাপ টাইমটা পাবো ওই গ্যাপ টাইমে আমরা কিওয়ার্ড ধরবো। দেখেন অনেক কথা কিন্তু অনেক সময় মনে হবে যেন আপনার আর হচ্ছে যে ফোকাস ধরে রাখতে পারতেছে না, সেক্ষেত্রে এই একটা দুইটা ওয়ার্ড কিন্তু আপনাকে ফোকাসটা ট্র্যাকটা ধরে রাখতে সাহায্য করবে। যেমন ডিএনএ, এত কিছু পড়ার টাইম পাই না, ডিএনএ শুনছি না শেষ কি, এটা তো আমরা যখন প্রশ্নটা পড়ছি তখন বুঝতে পারছি যে কিছু একটা তৈরি করা লাগবে, সো এর জন্য হচ্ছে গেস করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যদি বলা হয় স্পেস, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম ফিডিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা বলছে ডায়েট। খুবই কম সময় পাবেন যে এই বোর্ড হরফগুলো চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলে সেটা এমন ওয়ার্ড দিয়ে চেঞ্জ হবে যেটা খুবই কমন, যেটা সবাই বুঝতে পারে আসলে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের পার্ট 4। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও হয়তো বা আপনাদের কাছে বোরিং লাগতে পারে, বাট আমি আসলে চেষ্টা করি যে আমি যা পারি সব কিছুর জন্য আপনাদেরকে বলতে, যেন আপনাদের আসলে উপকার হয়। আমি আসলে কোনো কিছু লুকাইতে চাই না, তার জন্য হচ্ছে আমার ভিডিওগুলো একটু লেন্দি হয় এবং একটু বোরিং হইতে পারে, বাট আশা করি ভালো করে দেখলে কিছু শিখতে পারবেন। এরপরে যদি শিখতে না পারেন আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, তারপর হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যেহেতু শেষ, তাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অনলাইন ব্যাচ শুরু হয়েছে, সো যারা পড়তে চান তারা চাইলে আমাদেরকে নক করতে পারেন। ৬,০০০ টাকা ব্যাচ, 15 জন থাকবে ক্লাসের মধ্যে। ওইখানে হচ্ছে আপনাদের স্পিকিং, রাইটিং, রিডিং আর হচ্ছে লিসেনিং সব কিছুই পড়ানো হবে। এবং সবচেয়ে যে মজার বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা ক্লাস শেষে আমাদের পরীক্ষা হবে সাথে সাথে ওই ক্লাসের দিনই, এবং ক্লাসের পরে পরের দিন যেটা হবে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু পরীক্ষা ওই একই টপিকের উপর, যার কারণে আপনি না শিখে যাইতে পারবেন না। সো যদি আপনারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, আমাদের ক্লাস শুরু হবে 7 সেপ্টেম্বর। ওকে, সবাই ভালো থাকবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের আমার ভিডিও দেখার পর টাস্ক ফোরে কোনো উন্নতি হয়েছে কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।